আইমো আজকেই হলো। তো ভাই লোক বাজে এখন আনুমানিক 10:30 বা 11টা। কাছের এক বড় ভাই হঠাৎ ফোন দিয়ে বলে যদি আমি ফ্রি থাকি তাহলে তিনি শ্রীমঙ্গল যাচ্ছে, চাইলে আমিও যেতে পারবো। আমার হাতে তেমন গুরুত্বপূর্ণ কোনো কাজও ছিল না, তাই আমি রাজি ছিলাম যে ভাই আমিও তোমার সাথে শ্রীমঙ্গল যাব। তো তার কিছুক্ষণই পর বড় ভাই তার পঙ্খিরাজ নিয়ে চলে আসেন আমার বাসার সামনে। দিনের বেলা যে শহর মানুষ এবং অতিরিক্ত যানবাহনের জন্য আপনার কাছে অতিরিক্ত অসহ্যকর মনে হবে, একটু রাত বাড়লে এই শহরের মায়া একটু আপনি গ্রহণ না করে থাকতে পারবেন না। এই রকম সৌন্দর্যকে আসলে মুখের কথায় বলে প্রকাশ করা যায় না। এই মায়া বুঝতে হলে আপনাকে এই মায়ার খোঁজ শিখতে হবে। তো ভাই লোক 40-50 কিলোমিটার বাইক রাইড করার পরে এখন আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, কারণ বিশ্রাম আরো দূরে যাওয়ার শক্তি যোগায়, ঠিক আছে, কিন্তু রাত 1টার সময় এরকম গহীন জায়গায় মোটেই রেস্ট নেওয়া ভালো কথা নয়, তাহলে গোয়া মারা কিছুই পাবেন না। তো এখন আমরা কুলাউড়া আর শ্রীমঙ্গলের মাঝামাঝি রাস্তার কোনো এক বাজারে আছি। ইচ্ছে ছিল চা পেলে 1-2 চুমুক চা খাবো, কিন্তু এরই মাঝে শুনতে পেলাম বড় ভাই নাকি রাস্তা ভুল করেছেন। এই তো ডিস্টার মধ্যে হাত দিয়ে কি গরম না, মোটামুটি ঠান্ডাই আছে। তো যাই হোক, ভালোই হয়েছে, কারণ এখান থেকে আমি বাইক রাইড করা শুরু করি আর পিলিয়ন সিটে বসা বড় ভাই ফোনের মাধ্যমে কোনো এক ব্যক্তির সাথে কোন দিকে আসতে হবে তা জেনে আমায় জানাতে থাকেন। আমি ভাবতেও পারিনি কোনোদিন রাত 2টোর সময় শ্রীমঙ্গলের মতো জায়গার রাস্তায় বাইক রাইড করব। এই রাইডটি আমার জীবনের অন্যতম সেরা রাইডের একটি হয়ে থাকবে। সারা দেশ যেখানে গরমের ঠেলায় অতিষ্ঠ, সেখানে শ্রীমঙ্গল এবং সিলেটবাসীকে মহান সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত এই রকম ঠান্ডা আবহাওয়ার জন্য। একটু খেয়াল করলে দেখতে পারবেন রাস্তার উপর মাঝে মাঝে কুয়াশাও দেখা যাচ্ছে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, তার উপরে রাত 2টা, এমন সিচুয়েশনে নিজে বাইক রাইড না করলে আমার ফিলিংসটা আপনারা বুঝতেই পারবেন না। সময় তো ভালোই রাস্তা ছিল। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, সারা দেশ হইল গিয়ে এত রোদ, এই রাস্তাতে আমি কুয়াশা দেখছি। নেক্সট শ্রীমঙ্গলের বৃত্তি থাকবো আশা করি। পুরা গিরগিটির রোগ। তো ভাই লোক এখন বাজে প্রায় 3টা বা তার কাছাকাছি, আর এখন আমরা শ্রীমঙ্গলের কোনো একটা গ্রামে আছি। এখানে আসার উদ্দেশ্য হলো আমার বড় ভাইয়ের পাখি লালন পালন করার খুব বড় শখ আছে, আর এত রাতে এখানে আসার উদ্দেশ্য হলো 2টা ময়না পাখি কিনতে হবে। আশা করি আপনারা সবাই জানেন ময়না পাখি কথা বলতে পারে, আর তাই ময়না পাখির বাজার মূল্য মোটামুটি অনেক। তবে এইরকম ছোট ছোট বাচ্চা কেনা বেচায় কতটা বৈধতা আছে তা সঠিক বলতে পারবো না। তো আমার মনে হয় এই ভাই একজন পেশাদার খামারি, কারণ ওনার বাড়ির সামনের দিকটায় রয়েছে বেশ কিছু লিচু গাছ, আর লিচু গাছের নিচে দেখতে পেলাম এক ভয়ানক প্রাণী মৌমাছির চাষ, অর্থাৎ তিনি মধুও চাষ করে থাকেন। তো অনেকক্ষণ দেখে শুনে শেষ পর্যন্ত আমরা 2টা তরতাজা বাচ্চা সিলেক্ট করলাম। তবে সমস্যা হলো এত দূরে কিভাবে নিয়ে আসবো। তখন ওই ভাই একটি বালতিতে কিছু খড় দিয়ে পাখি দুটোকে খুব ভালো করে বসিয়ে দিলেন, আর আসার সময় পারমিশন দিলেন ওনার লিচু বাগান থেকে নিজ হাতে কিছু লিচে নিয়ে যাওয়ার জন্য। ভাই খালি কামড় দিস না, যা ইচ্ছা মন চায় করিলা। আফসোস, এত দাঁড়ে থেকে আমি কিছু পারতে পারলাম না। কিন্তু সমস্যা হলো গাছে পরিপক্ক লিচু থাকলেও সেগুলো আমাদের হাতের নাগালের বাইরে, অর্থাৎ লিচি আর সোর বাট নট ফর ইট। কিন্তু আমরা থেমে থাকার পাত্র নই, যথাসাধ্য চেষ্টা করলাম,
কারণ কোনো ধরনের কেমিক্যাল ছাড়া, তাও আবার নিজের হাতে পেরে খাওয়ার এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? তবে অনেক চেষ্টা করে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে এক পকেট লিচু জয় করে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। এবার ফেরার রাস্তা ভিন্ন, জানি কিছুই বুঝতে পারবেন না, তাও আপনাদের বলে দেই যে এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি তার খুব কাছেই রয়েছে একটি রেল লাইন। মাঝে মাঝে রেল লাইন আর রাস্তা একে অপরকে জড়িয়ে ধরেছে। এই রেল লাইন হয়তো সিলেট টু মৌলভীবাজার বা শ্রীমঙ্গলেরও হতে পারে। তো ভাই লোক, মাঝে আমরা আবার রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু জানি না কিভাবে আবার সিলেট টু শ্রীমঙ্গলের রাস্তায় উঠে এসেছি। আর আসার সময় কুশিয়ারা নদীর উপর ফেঞ্চুগঞ্জের এই বৃষ্টিতে না দাঁড়িয়ে পারছিলাম না। তখন জানতে পারলাম এই নদীতে নাকি প্রায় খুব বড় বড় মাছ ধরা পড়ে। যদি ভাগ্য লেখা থাকে আবার একদিন এখানে ঘুরতে অবশ্যই আসবো। তো ওইদিকে রাত শেষ হয়ে ভোর হতে চলল, তাই ওইখানে আর বসে না থেকে আমরা সিলেটের দিকে যাত্রা শুরু করি। যতই বলি দিনের বেলায় আমার এই শহর মোটেই ভালো লাগে না, কিন্তু রাতে এই অপরূপ সৌন্দর্য আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যদি এই পৃথিবীর ভারসাম্য ধ্বংসের পিছনে একমাত্র এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মানবজাতি। ভাই এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ক্ষতি কি? কমেন্টে জানান আজকে যা করলাম তা কতটুকু যুক্তিসঙ্গত। আর এই চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। At last, take care of yourself. See you. Goodbye.